নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়িতে এখন 12টা মতো বাজে। আস্মিতা এসেছে খেলতে, এই যে দুটোতে এখন খেলা করছে। বিকেলটায় কোনো দিন হয়তো গুড্ডির নাচের ক্লাস থাকে, কিংবা কোনো দিন ঝড় বৃষ্টি উঠছে, কোনো জায়গায় যাওয়ার থাকে, এসব কারণে বিকেলে হয়তো এক একদিন খেলাধুলো হয় না। ওই জন্য এটাই হলো ওদের খেলার টাইম। এই টাইমে তো কেউ পড়াশুনো বাড়িতে কিছুই করে না, বসেই থাকে সবাই যে যার মতো। এই টাইমটাতে একটু খেলে নিক। 1টা 2টোর আগে তো দুপুরের খাওয়া দাওয়া হয় না, তখন আস্মিতা বাড়ি চলে যায়। রান্নাবান্না তো আমার হয়েই গেছে, এরা খেলছে খেলুক, কিন্তু এখন আমাকে আবার ঢুকতে হবে একটু রান্নাঘরে। কয়দিন ধরে আমগুলো ওরকম হেলায় পড়ে আছে, আজকে ভাবছি আচার আমি করবই। চলুন নিচে যাই, গিয়ে দেখি কতটা কি করতে পারি। এই যে শনিবারে যে গুড্ডির বাপি আম পেড়ে এনেছিল, সেই দিনকেই তো এই আমগুলো এরকমভাবে বানিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তা দেখছি সব প্রায় ছাতা পড়ে গেছে। সেদিনকেই আচারটা করে ফেলতে পারতাম, কিন্তু ভাজা মশলায় যা যা লাগে সব কিছু আবার সেদিন ঘরে ছিল না। ভাবলাম নুন হলুদ মাখিয়ে রাখা থাক, দুদিন পরেই না হয় করব। দেখুন সব কেমন পচে গেছে। এখন আমাকে আবার নতুন করে আম বানাতে হবে, এই আমার কাজে লাগানো যাবে না। এই যে আবার নতুন করে এই আমগুলো এখন বানিয়ে নিলাম। একটু দেখছি নরম নরম হয়ে গেছে, কিন্তু আর কি করার, সব আম তো আর ফেলে দেওয়া যায় না এভাবে। এইগুলোকেই এখন কাজে লাগাতে হবে। বাছাই করে ভালো ভালো আমগুলোই সেদিনকে বানিয়েছিলাম, কিন্তু সেইগুলোই এখন নষ্ট, ফেলে দিতে হবে। আর এইগুলো দিয়ে এখন হবে আচার। আমগুলো কেটে কেটে এই হলুদ জলে ফেলেছিলাম, এবার জল ছেঁকে একটুখানি রোদে রেখে দেবো। 2-1 ঘন্টা রাখতে পারলে ভালো হয় রোদটায়, কিন্তু এখন আর অত সময় নেই। আমার এই মশলাটা ভাজা হতে হতে সেইটুকুটাই একটু রোদে রাখা থাক। ভাজা মশলার জন্য প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি, একটু মেথি আর একটু রাঁধুনি দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করব। 2-5 মিনিট নাড়াচাড়া করে এটাকে গ্যাস অফ করে একটু ঠান্ডা হতে দেব। এই যে এবার এগুলোকে মিক্সিতে হালকা একটু গুঁড়ো করে নেব। আর ওদিকে ততক্ষণ কড়াইয়ে একটু জলও বসিয়ে দেব। জলের ভেতর খানিকটা নুন দিয়ে দেব, আর তারপর আমগুলোকে ছেড়ে দেব। জলটা সামান্য ফুটে উঠলেই আমগুলোকে ছেঁকে তুলে জলটা ফেলে দেব। চলুন আমের থালাটা এবার নিয়ে আসি রোদ থেকে। 10-15 মিনিট মতো রোদ পেল। এর আগেও 2 দিন আম কেটেছিলাম আচার করার জন্য, কিন্তু দেখলাম সেগুলোও 2 দিন পরে ছাতা পড়ে গেল। জানি না কেন এরকমটা হচ্ছে। এই আমগুলোর ভেতরের বারটাও এখনও শক্ত হয়নি। বার শক্ত হওয়া আমের আচার খেতে বেশ ভালো লাগে। খুব একটা বেশিক্ষণ ফোটাবো না, কেননা আমগুলো এমনিতেই হলুদ হয়ে গেছে আর একটু নরম নরম হয়ে গেছে। তাই এই যে ফুটে ওঠা মাত্রই গ্যাস অফ করে দিয়েছি। এবার আমগুলোকে ছেঁকে তুলে নেব। এতে কি হয়, আমের টক ভাবটা বেরিয়ে যায়। চিনি গুড় যাই দিই না কেন সেটা একটু কম লাগে। ব্যাস, কড়াই এবার একটু তেল গরম করে নেব। ভাজা মশলার মধ্যে কালো জিরেটা দিইনি, ওই জন্য ফোড়নে আবার একটু কালো জিরে দিয়ে দিলাম। আগের দিনের আমগুলোতে যদি আচার করতে পারতাম তবে বেশ ভালো হতো। আমগুলো বেশ শক্ত ছিল, কিন্তু এই আমগুলো একটু নরম হয়ে যাওয়ায় নাড়াচাড়া করতে গেলেও মনে হচ্ছে সব বুঝি গলে যাবে। তেলের উপর আমটা 2-3 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এবার এই যে খানিকটা গুড় দিয়ে দেবো। পুরোটা গুড়ের আচার করলেও হয়, বেশ ভালো লাগে, তবে আমি খানিকটা গুড় দেবো আর খানিকটা চিনি। এই আচার তো অনেক রকমেরই হয়, এক একজন এক এক রকমভাবে করে। মশলাও হয় আলাদা আলাদা। কেউ আবার বেশি করে ঝাল দেয়, ঝাল আচার করে। অনেকে আবার টক খেতে পারে না, বেশি করে মিষ্টি দিয়ে মিষ্টি আচার করে। তবে আমি খুব একটা ঝাল দিইনি, গুড্ডি তো খাবে। এই যে চিনি আর গুড় দিয়েও 5 মিনিট মতো নাড়াচাড়া করেছি। এবার ভাজা মশলার গুঁড়োটাকে দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে এই যে নামিয়ে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া করে ইচ্ছা আছে একটা মন্দিরে ঘুরতে যাওয়ার। গুটির বাপি আগের দিন বলে রেখেছিল যে আজকে নিয়ে যাবে। এটাকে থালায় ঢেলে রাখলাম, 2-1 দিন রোদে দিয়ে কোটোই তুলবো। কি নিবি তুই? বাটি হাতে করে। আচার গরম তো, ঠান্ডা হোক। দাও না, কিছু হবে না। আচার গরম, আর গরম হোক। মা এই গেল 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 গেল। এই নিস না নিস না, এগুলো গরম গরম খাওয়া যায় না। আরে সব খাওয়া যায়। কি জ্বালা তো। ঠান্ডা খেয়ে দেখ মিষ্টি হচ্ছে কিনা। মিষ্টি না টক? আর একটু চিনি দিতে হতো। একটু চিনি দিতে হতো। টক হচ্ছে? টক অতটাও হয়নি, হালকা। আমার মুখে দিয়ে একবার দেখি। ঠিকই আছে তা। ঠিকঠাকই আছে। তুই দুপুরে ভাত খাবি না? না। তুই আচার খেয়ে থাকবি?
রাত্রে আবার ভাত। আর দুপুরে ভাত খাবি না তো? না। ঠিক আছে, তাহলে কিন্তু দেবো না আর খেতে। মা খেতে হবে কিছু। আজ রান্না করেছিলাম বাড়ির বাগান থেকে তোলা মিষ্টি কুমড়োর ডগা আর রুই মাছের ঝোল। ঘড়িতে বাজে এখন দুপুর 4টে। তিনজনে মিলে রেডি হয়ে বেরোচ্ছি এখন সেই মন্দিরের উদ্দেশ্যে। বাড়ি থেকে আমাদের প্রায় ঘন্টাখানেক লাগবে। মন্দিরের ওই জায়গাটা খুব একটা জনবসতি নেই, একদমই ফাঁকা, শুধু মাঠ মাঠ এইসব। ওই জন্য একটু আগে আগে বেরোনো যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। আকাশটাও বেশ পরিষ্কার আজকে, মনে হয় না আজকে আর ঝড় বৃষ্টি উঠবে এখন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে গুড্ডির বাপির কাছে এক জায়গায় যাওয়ার আবদার করেছিলাম, তা বলেছিল 2 দিন বাদে নিয়ে যাবে। এটাই হলো সেই জায়গা। এমন অনেক সময়ই হয় আমাদের যে সংসারের ছোট কিংবা বড় কোনো না কোনো কারণে আমাদের মনটা ভীষণ অস্থির হয়ে থাকে। তখন মনে হয় দুদণ্ড ভগবানের কাছে গিয়ে বসি, তাতে মনটা হালকা হবে। তাই হঠাৎ এখানে আসার ইচ্ছে হলো। আমরা প্রায় চলেই এসেছি। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, সূর্যটাও অস্ত যাচ্ছে, পাশ দিয়ে নদী যাচ্ছে। ভারী সুন্দর লাগছে এই রাস্তাটা দিয়ে চলতে। একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এই দিককার পরিবেশটাই এরকম, ভারী সুন্দর। এই যে চলে এসেছি আমরা মন্দির চত্বরে। গুড্ডির বাপি গেছে ওই দিকটায় গাড়ি রাখতে। মন্দিরের আশপাশে প্রচুর জায়গা, ছোটোখাটো এখানে দোকান বসে প্রতিদিন। একবার কি দুবার আমি এখানে এসেছিলাম শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালতে। তাছাড়া আর এখানে সেরকম আসা হয়নি। তখন তো প্রচুর মানুষের ভিড় থাকে, প্রচুর দোকানপাটও বসে। ওই যে নদীটাকে দেখলেন সেই নদীটা। চলুন এবার মন্দিরের ভেতরটা একটু যাই। বহু মানুষজন এখানে আসে। আমরা ঢোকার সময় দেখলাম এক গাড়ি ভর্তি লোকজন এখান থেকে পুজো দিয়ে বাড়ি গেল। এই যে একটি বট গাছ, কত ঝুড়ি নেমেছে দেখুন গাছটিতে। এখানে যারাই আসে তারা তাদের মনের কথা বলে এই ঝুড়ির সাথে ইট কিংবা পাথরের টুকরো বেঁধে রেখে যায়। বট গাছের সব ঝুড়ির সাথেই ওই জন্য এরকম পাথরের টুকরো বাঁধা লাল সুতো দিয়ে। কতটা কি সত্যি হয় এগুলোতে তা আমি জানি না, তবে সবই তো মানুষের বিশ্বাস আর ভক্তি। এদিকে আবার দেখুন মন্দিরের দুপাশে 2টি ষাঁড় রাখা আছে। এই ষাঁড়ের কানে কানে নাকি যদি মনের কথা বলা যায় তবে নাকি তা পূরণ হয়। এটাও মানুষের একরকম বিশ্বাস। এখানে অনেক সাধু সন্ন্যাসীরা শুয়ে বসে থাকে। তাদের মনে হয় বাসস্থানই এখানে। তারা মনে হয় এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে। চলুন ওই দিকটা একটু ঘুরে আসি, তারপর মন্দিরের ভেতর ঢুকছি। এই দেখুন এখানে কত বড় একটা জায়গা করে রাখা আছে। এখানে যেদিন পুজো হয় সেদিন নাকি এখানে মানুষজনকে প্রসাদ খাওয়ানো হয়। অনেকটা বড় জায়গা। তবে এখানে বেশি দেরি করব না, মন্দিরটায় তাড়াতাড়ি ঘুরেই বাড়ির দিকে রওনা দেব। কেননা যখন এখানে আসছিলাম তখনই আমার ভীষণ ভয় ভয় করছিল। রাস্তার দুধার দিয়ে শুধুই গাছপালা, জঙ্গল, আর শুধুই মাঠের পর মাঠ ফাঁকা, কোনো বাড়িঘর নেই, কোনো লোকজন নেই। এইসব রাস্তা দিয়ে আসতে আমার একটু ভয় ভয় করে। সন্ধ্যা হয়ে গেলে তো আরোই ভয় করবে। ওই যে ওপরে একটি কত বড় ঘন্টা ঝোলানো আছে। গুড্ডি দেখছি বাজানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। দাঁড়ান আমি একটিবার বাজিয়ে রেখে আসি। সকালের দিকেই যা এখানে লোকজন আসে, এখন খুব একটা লোকজনও নেই, এখানে ফাঁকা পুরো। মন্দিরের ভেতরে চলে এসেছি। সেরকম কিছুই না, একটা বিরাট মোটা বট গাছ আছে আর বট গাছের নিচে শিবলিঙ্গ বসানো আছে। বট গাছের গোড়াটা গোল করে বাঁধানো আছে, চারপাশ দিয়ে মানুষ পরিক্রমা করে। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে এক পাক ঘুরিয়ে এখানে। এই দেখুন কত বড় একটা কালো শিবলিঙ্গ, ছোট বড় প্রচুর শিবলিঙ্গ আছে এখানে। গুড্ডির বাপি আর ভেতরে ঢোকেনি, গাড়ির কাছেই দাঁড়িয়ে রয়েছে, তবে গুড্ডি রয়েছে আমার সাথে। এখানকার ওই ছোট ছোট দোকানগুলিতে পুজোর ডালা, পুজোর জিনিসপত্র বিক্রি হয়, তবে একটি দোকানও এখন খোলা নেই। এখানে সব সকালের দিকেই মানুষ বেশি আসে। আজ সোমবার, শিব ঠাকুরেরই পুজোর দিন, তাই সকালের দিকে নাকি বহু মানুষই এসেছিল এখানে পুজো দিতে। ও এই জায়গাটার নাম বোধহয় আপনাদের বলা হয়নি। এই জায়গাটির নাম পাগলাখালি। পাগলা বাবার ধাম বলেই পরিচিত এই জায়গাটি। চলো এবার একটু ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়ি। এই যে এখন আমরা ধরেছি বাড়ির পথ। আমাদের বাড়ি থেকে এখানে আসতে নাকি ঘন্টাখানেক মতো লাগে, কিন্তু আমাদের আজ 1.5 ঘন্টা কেটে গেল। এখন ধরেছি আমরা অন্য রাস্তা। ওই যে সামনে ব্রিজটি দেখছেন, ওই ব্রিজ পার হয়ে আমরা এবার বাড়ি ফিরবো। গুড্ডির বাপি রাস্তা ঠিকঠাক চিনতে পারছিল না। এক লোককে জিজ্ঞেস করায় সে আমাদের ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে, যার জন্য অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আমাদের আসতে হলো। 1/2 ঘন্টা সময় বেশি লেগে গেল। লোকটি আমাদের বলেছিল ব্রিজটি নাকি এখন বন্ধ আছে, ব্রিজ দিয়ে যাওয়া আসা করা হচ্ছে না। কিন্তু দেখুন বৃষ্টি দিয়ে দিব্যি মানুষজন যাওয়া আসা করছে। আমরা আগেরবারও যখন এসেছিলাম তখনও ওই পাড়ের একটা বাড়িতে বাইক রেখে ব্রিজ পার হয়ে আমরা হেঁটে হেঁটে মন্দিরে গেছিলাম। ব্রিজের ওপর দিয়ে হাঁটছি আর একটাই কথা মনে হচ্ছে যে একটা বাস যদি ভেঙে এখানে পড়ি একদম সোজা জলের মধ্যে।
সাঁতারও জানি না কি যে হবে। এখানকার মানুষগুলো দিব্যি কি সুন্দর ব্রিজের ওপর দিয়ে যাওয়া আসা করছে। আসলে ওদের অভ্যাস, ওদের প্রতিদিনই হয়তো এই ব্রিজের ওপর দিয়ে যাওয়া আসা করতে হয় নানান কাজের জন্য। একটু বৃষ্টি বাদল হলে এখানে প্রচণ্ড কাদা হবে, রাস্তাঘাট ভালো না, মানুষজনের যাওয়া আসার ভীষণ কষ্ট ঠিকই, কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর। না আছে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ, না আছে কোনো হইচই, এত শান্ত পরিবেশ। রবীন্দ্রনাথের ভাষায় সেই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, সেই গানটার মতো। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।